নমস্কার, আমি মৌমিতা। আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি। আজ আমি আপনাদেরকে পড়ে শোনাব নিমাই ভট্টাচার্যের লেখা একটি অসাধারণ ছোট গল্প। গল্পের নাম ভাইয়া 2। শুনতে থাকুন আজকের গল্প ভাইয়া। একটা 23-24 বছরের ছেলে পাগলের মতো ছুটতে ছুটতে এসে, দিদি বাঁচাও, দিদি বাঁচাও বলতে বলতে নন্দরানী 3তলা কোঠিতে ঢুকে যায়। হাজার হোক সোনারগাছির পতিতা পল্লী, চোর ডাকাত খুনিরা হরদম এখানে এসে 2-1 রাত আশ্রয় নেয়। এই ছেলেটাও কি তাদেরই দলের? খদ্দের ধরার আশায় দরজার আশেপাশে দাঁড়ানো মেয়েরা চমকে উঠে সরে দাঁড়ায়। ভিতরের মেয়েরাও চমকে ওঠে। মুহূর্তের জন্য সবার মনেই দ্বন্দ্ব, কিন্তু না, কোনো চোর ডাকাত খুনি কখনোই দিদি দিদি বলে ডাকবে না। ও দিদি, আমাকে বাঁচাও, পুলিশ আমাকে ধরতে পারলে হয় ফাঁসি, না হয় দ্বীপান্তর। দিদি তোমার পায়ে পড়ি। না না, রাধা আর সহ্য করতে পারে না। রাধা ছেলেটার হাত ধরে বলে, ঝটপট সিঁড়ি ভেঙেও পড়ে চলো। ও দিদি, পায়ে গুলি লেগেছে, আস্তে আস্তে। গুলি? রাধা চমকে ওঠে। বুঝতে পারে পুলিশের তাড়া খেয়েছে, যে কোনো মুহূর্তে পুলিশ আসতে পারে। আমার গলা জড়িয়ে ধরে আস্তে আস্তে ওঠো। অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে জায়গাটা জ্বলে পুড়ে যাচ্ছে। তবু কোনো মতে সহ্য করে 2তলায় ওঠার পরই রাধা ওকে নিজের ঘরে ঢুকিয়েই দরজা বন্ধ করে দেয়। দেখি কোথায় গুলি লেগেছে। অশেষ কাপড় তুলে উরু দেখায়। ইস, রাধা বলে, গুলিটা খানিকটা মাংস ছিঁড়ে নিয়ে বেরিয়ে গেছে। তোমার কাপড় তো রক্তে ভিজে গেছে। রাধা ওকে একটা শাড়ি দিয়ে বলে, লুঙ্গির মতো করে জড়িয়ে নিয়ে ধুতিটা ছেড়ে দাও। রাধার সঙ্গে সঙ্গে একটা ছেঁড়া শাড়ির টুকরো দিয়ে গুলি লাগার জায়গাটা খুব জোরে বেঁধে দেয়। তারপর বলে, ওই বিছানার পিছনে লুকিয়ে পড়ো, আমি নিচে যাচ্ছি। যা ভেবেছিল ঠিক তাই। একদল দারোগা আর লাল পাগড়ি এ বাড়ি ও বাড়ি ঢু মারতে মারতে নন্দরানীর দরজায় হাজির। এক হারামি স্বদেশিওয়ালা ছোকরা তোদের এখানে এসেছে। রাধা পান চিবুতে চিবুতে বলে, দেখছো না, খদ্দের ধরবার জন্য আমরা দাঁড়িয়ে আছি। স্বদেশি বিদেশি দিয়ে আমরা কি করব? তবু এক দারোগা 2-4টে বন্দুকধারী সিপাহীকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে, উঁকি মারে ঘরগুলোয়। বেরিয়ে যাবার সময় অন্য দারোগা বাবুকে বলে, আর আমি এখানে নেই। আরো কিছুক্ষণ এই পাড়ায় ঘোরাঘুরির পর লাল পাগড়ির দল চলে যাওয়ার পরই রাধা পানুকে ডেকে বলে, ভাই তুই চট করে মোড়ো ডাক্তারবাবুকে বল, আমার এক ভাইয়ের অনেকটা পা কেটে গিয়েছে, বোধহয় সেলাই করতে হবে, ওকে তাড়াতাড়ি আসতে বলবি। হ্যাঁ দিদি, আমি এখনই যাচ্ছি। পানু সঙ্গে সঙ্গে দৌড় দেয়। 15-20 মিনিট পরই এবারার মেয়েদের চরম দরদি ও বিশ্বাসী বৃদ্ধ ডাক্তার বিনোদবাবু এসে হাজির। রাধার ঘরে ঢুকে ডাক্তারবাবু বলেন, রাধা, ভাই কোথায়? এই তো শুয়ে আছে। দেখি কোথায় কেটেছে। রাধা অশেষের ক্ষতের জায়গাটা দেখাতে বৃদ্ধ ডাক্তার মাথা নেড়ে বলেন, এ তো কেটে যায়নি, মনে হচ্ছে অন্য কিছু। ডাক্তারবাবু, ভাই স্বদেশি করে। বুঝেছি, আর বলতে হবে না। তবে তোমার ভাইয়ের ভাগ্য ভালো যে গুলিটা মাংস কেটে বেরিয়ে গিয়েছে, হাড়ে লাগেনি। হাড়ে লাগলে হাসপাতালে যেতেই হতো, বড় অপারেশনের জন্য। যাই হোক, বিনোদবাবু ক্ষতের জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন করে সেলাই করবার পর 2টো ইঞ্জেকশন দেন। রাধা, এই বড়ি 2টো ধরো, আগে ওকে খেতে দাও,
তারপর ওকে এই দুটো বড়ি খেতে হবে, তাহলে রাত্রে আর ওর ঘুম ভাঙবে না। যদি জ্বর হয় তাহলে সকালে খবর দিও, তা না হলে আমি কোনো এক সময় এসে তোমার ভাইকে দেখে যাব। ডাক্তারবাবু, মায়ের ব্যাপারটা যেন কেউ না জানে। সে আর তোমাকে বলতে হবে না। রাধা ওর হাতে কয়েকটা নোট দিতেই উনি চলে যান। ডাক্তারবাবু চলে যেতেই রাধা বলে, মাইয়া, আমি একটু নিচে থেকে আসছি। হ্যাঁ দিদি, যাও। এককালে আজকের মেয়েদের মতোই বিনোদবালা সরমা রংচং মেখে বাড়ির সামনে দাঁড়িয়ে খদ্দের ধরে তাদের খেয়াল খুশি চরিতার্থ করতেন। 15-20 বছর আগেই সে পার মিটে গেছে। এখন মেয়েরা যখন খরিদ্দার নিয়ে ব্যস্ত থাকে, তখন এরা দুজনে ওদের বাচ্চা কাচ্চাদের সামলান আর অন্যদের জন্য রান্না করেন। মেয়েরাই এই দুই বৃদ্ধার সব দায় দায়িত্ব সামলায়। রাধা নিচে এসেই সরমাকে বলে, মেজদি, আমার ভাইয়ের জন্য একটু ভাত সেদ্ধ করে দেবে? দেব না কেন? তাহলে 2-1টা আলু আর একটা ডিমও সেদ্ধ করবে। লিলির কাছে ঘি আছে, ভাতটা হয়ে গেলে ওর কাছ থেকে একটু ঘি নিয়ে আমার ঘরে পৌঁছে দাও। রাধা একবার নিঃশ্বাস নিয়েই বলে, ভাইকে খাইয়ে ঘুমের ওষুধ দিতে হবে। ও ঘুমোবার পর আমি চান করতে যাব। ভাত ফুটতে আর কতক্ষণ? আমি একটু পরেই তোমার ভাইয়ের খাবার পৌঁছে দিচ্ছি। হ্যাঁ, 20-25 মিনিট পরই সরমা রাধার ঘরে ওর ভাইয়ের খাবার পৌঁছে দেন। রাধা খাইয়ে দেয় অশেষকে। দিদি, তোমাকে কি ঝামেলাতেই ফেললাম? সব দিদিরাই ভাই বোনের ঝামেলা সামলায়। তুমি চটপট খেয়ে নাও, তারপর ওষুধ খেতে হবে। হ্যাঁ, রাধা ওকে ওষুধ খাইয়ে শুইয়ে দেয়। তারপর অশেষের মাথায় মুখে হাত বুলিয়ে দেয়। ওষুধের জন্য 5-7 মিনিটের মধ্যেই ও ঘুমিয়ে পড়ে। না, সারা রাত্রির মধ্যে অশেষ একবারও ওঠে না। তবে ওর ঘুম ভাঙে খুব ভোরে। রাধাকে মেঝেতে একটা মাদুরের উপর শুয়ে থাকতে দেখে অশেষের খুব খারাপ লাগে। ও নিজে ঘুমিয়েছে খাটের উপর, গদিওয়ালা সুন্দর বিছানায়, আর ঘরের মালিক ঘরের মেঝে শুধু মাদুরে শুয়ে ঘুমোচ্ছে। অশেষ নিজেকে অপরাধী না ভেবে পারে না। একটু পরেই রাধার ঘুম ভাঙে। অশেষকে বসে থাকতে দেখে রাধা বলে, মাইয়া, কখন ঘুম ভাঙলো? এই একটু আগে। রাত্রিরে উঠেছিলে নাকি? না দিদি, রাত্রিরে আর ঘুম ভাঙেনি। রাত্রিরে কোনো কষ্ট হয়নি তো? অশেষ একটু হেসে বলে, আমি তো বেশ আরামেই ঘুমিয়েছি। কিন্তু তোমাকে মেঝে শুধু মাদুরে শুতে হলো। রাধা একটু হেসে বলে, মাদুরে শুতে আমার ভালোই লাগে। খুব খারাপ লাগছে দিদি, যে আমার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হচ্ছে। রাধা উঠে এসে ওর একটা হাত ধরে বলে, সত্যি বলছি ভাইয়া, আমার একটুও কষ্ট হয়নি। তোমার মতো ভাই পেয়ে আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। রাধা সঙ্গে সঙ্গে ওর কপালে, বুকে আর পিঠে হাত দিয়ে দেখে জ্বর হয়েছে কিনা। বলে, ডাক্তারবাবু বলেছিলেন তোমার জ্বর হতে পারে, কিন্তু গা তো বেশ ঠান্ডা, মনে হয় না তোমার জ্বর হয়েছে। দিদি, আমারও মনে হচ্ছে জ্বর হয়নি, তবে মাথাটা বেশ ভার ভার লাগছে। কাল রাত্রিরে বেশ ঝড় বৃষ্টি হয়েছে। তোমার ঠান্ডা লাগতে পারে ভেবে আমি দুটো জানলাই বন্ধ করে দিই। হ্যাঁ, তাই বোধ হয় তোমার মাথা ভার লাগছে। রাধা সঙ্গে সঙ্গে দুটো জানলা খুলে দেয়। ভাইয়া, তুমি বাথরুমে যাও, আমি চা করে আনছি। হ্যাঁ দিদি, যাচ্ছি। তবে কেউ একটা ইংরেজি আর একটা বাংলা খবরের কাগজ এনে দিতে পারে? তুমি বাথরুমে যাও, আমি এখনই কাগজ আনিয়ে দিচ্ছি। ওরা দুজনে যখন চা বিস্কুট খাচ্ছে, তখনই একটা অল্প বয়সী ছেলে ঘরের মধ্যে দুটো কাগজ ফেলে দিয়েই বলে, মাসি, কাগজ দিয়ে গেলাম। অশেষ সঙ্গে সঙ্গে দুটো কাগজের প্রথম পাতা দেখেই একটা কাগজ পড়তে শুরু করে। ওর হাতে চায়ের কাপ ধরা আছে দেখে রাধা বলে, মাইয়া, চা খাও।
ঠান্ডা হয়ে যাচ্ছে। কাগজ পড়তে পড়তেই অশেষ চায়ের কাপে চুমুক দেয়। প্রথম কাগজে বিশেষ খবরটা পড়বার পরই অশেষ অন্য কাগজটা পড়ে। ও কাগজটা নামিয়ে রাখতে রাধা বলে, ভাইয়া, কাগজে কি লিখেছে? অশেষ একগাল হেসে বলে, শালা ব্রাউনিং সাহেব আবার জখম হয়েছে। রাতে 5 ঘন্টা ধরে অপারেশন করে 2টো গুলি বের করা হয়েছে, কিন্তু এখনো বলা যাচ্ছে না উনি আদৌ সুস্থ হবেন কিনা। ব্যাস, আর কিছু লেখেনি? হ্যাঁ, লিখেছে। বিপ্লবী দলের 2টি ছেলে পরপর 2বার করে গুলি ছুড়লেও 2টি গুলি লেগেছে ব্রাউনিং সাহেবের বুকে আর পেটে। একটা গুলি লেগেছে ওর দেহরক্ষীর পায়। আর আর কি লিখেছে? আর লিখেছে, পুলিশের গুলিতে অন্তত একজন বিপ্লবী আহত হলেও সারা রাত ধরে সোনাগাছি, গ্রে স্ট্রিট, চিতপুর এলাকায় তল্লাশি চালিয়েও কোনো বিপ্লবীকে ধরা যায়নি। রাধা ফিসফিস করে বলে, তুমি সাহেবকে গুলি করেছিলে? হ্যাঁ, আমি আর বিমলা। ওকে গুলি করলে কেন? দিদি, এই শালার জন্য বরিশালের 3 জন বিপ্লবীর ফাঁসি হয়েছিল। 4 জনকে দ্বীপান্তরে পাঠানো হয়েছে। যারা স্বদেশী করে তাদের উনি কি অত্যাচার করেন তা তুমি কল্পনা করতে পারবে না দিদি। শুনলে তুমি চমকে উঠবে। উনি পায়ের ভারী বুট দিয়ে বিপ্লবী ছেলে মেয়েদের মুখে লাথি মেরে প্রায় আত্মহত্যা করে দেন। অশেষ এক নিঃশ্বাসে কথাগুলো বলে একটু থামে, তারপর আবার বলে, বরিশালে বিপ্লবীদের হাতে মরতে মরতে 3বার বেঁচে গেছে। তাই তো ইংরেজ সরকার ওকে বরিশাল থেকে কলকাতায় বদলি করে দিল। কিছুক্ষণ চুপ থাকবার পর রাধা বলে, তোমরা কার হুকুমে এই কাজ করলে? সিস্টার। রাধা অবাক হয়ে বলে, সিস্টার? তিনি কে? অশেষ একগাল হেসে বলে, দিদি, তুমি সিস্টারের নাম শোনোনি? মনে হচ্ছে শুনেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। দিদি, সিস্টার মেম সাহেব বিলেত থেকে এসে সন্ন্যাসিনী হয়েছেন। রাধা চোখ দুটো বড় বড় করে বলে, হ্যাঁ, বুঝেছি বুঝেছি, যিনি বাগবাজারে বোসপাড়ায় থাকেন তো? হ্যাঁ। উনি সন্ন্যাসী হয়েও সাহেবকে গুলি মারতে বললেন কেন? আচ্ছা দিদি, ব্যাপারটা তাহলে খুলেই বলি। হ্যাঁ ভাই, বলো। পলাশির যুদ্ধে ইংরেজ চক্রান্ত করে সিরাজকে হারিয়ে জোর করে আমাদের দেশ দখলের সূচনা করে। রাধা একটু হেসে বলে, হ্যাঁ জানি। আমি তো মুর্শিদাবাদের বেলডাঙ্গার মেয়ে। রেলগাড়িতে 8 ঘন্টায় বহরমপুরে যাওয়া যায়। ক্লাস 5-এ পড়বার সময় 2 দিদিমণি ক্লাসের সব মেয়েকে নিয়ে হাজারদুয়ারি, লালবাগ, সিরাজের সমাধি দেখাতে নিয়ে গিয়েছিলেন। খুব ভালো দিদি। ভাই, যা বলছিলে তাই বলো। হ্যাঁ দিদি, অল্প কথায় বলি। ইংরেজরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে এখানে এসে হাজার হাজার মানুষকে খুন করে আমাদের দেশ দখল করবার পর আমাদের দেশের কত কি যে লুট করে বিলেতে নিয়ে যাচ্ছে তা ভাবতে পারবে না দিদি। এসব তো কিছুই জানি না। দিদি, তোমরা তো মতিলাল ঘোষের অমৃতবাজারও পড়ো না, আবার ভূপেন দত্ত বারিন ঘোষের যুগান্তরও পড়ো না, তাই দেশের খবর জানতে পারো না। তা হবে। তাই তো দেশ থেকে ইংরেজ তাড়াবার জন্য অনেক জ্ঞানীগুণী মিলে অনুশীলন সমিতি তৈরি করেছেন। আমাদের সিস্টার ওই সমিতির খুবই গুরুত্বপূর্ণ পরিচালিকা। তোমাদের ওই মেম সাহেব সিস্টারও চান এদেশ থেকে ইংরেজদের তাড়াতে? হ্যাঁ দিদি, চান। অশেষ মুহূর্তের জন্য থেমেই বলে, আমার বাড়ি খুলনা জেলার বাগেরহাট। ওখানকার স্কুলের কানাইবাবু স্যারের অনুপ্রেরণাতে ঠিক করি কোনোদিন সংসার করব না। দেশের স্বাধীনতার জন্য হাসি মুখে ফাঁসিতে ঝুলতেও রাজি। কি বলছো তুমি ভাইয়া? হ্যাঁ দিদি, আমরা সবাই এই রকম প্রতিজ্ঞা করে দেশের মুক্তি আনবো বলে সবকিছু করতে তৈরি হয়েছি। তুমি কালকে সাহেবকে বন্দুক দিয়ে গুলি করেছ? দিদি, বন্দুক না,
আমরা রিভলভার ব্যবহার করি। সেই রিভলভার কোথায় ফেলে দিলে? অশেষ একটু হেসে বলে, ও জিনিস কি ফেলে দেওয়া যায় দিদি? কাল সেসব বিছানার পিছনে লুকিয়েছিলাম, সেখানেই ওটা লুকিয়ে রেখেছি। ওতে গুলি আছে? হ্যাঁ, 2টো গুলি আছে। সে তো খুব ভয়ের কথা। না দিদি, ভয়ের কিছু নেই। রাধা একটু চুপ করে থাকবার পর বলে, তুমি গুলি চালাতে শিখলে কোথায়? স্কুলের লেখাপড়া শেষ হতেই মাস্টারমশাইয়ের নির্দেশে আমি বরিশালে যাই। সেখানে সমিতির দাদারাই আমাকে সবকিছু শেখায়। তারপর বরিশালের দাদাদের কথা মতো চলে আসি কলকাতায়। কলকাতায় এলে কেন? সিস্টারের নির্দেশ মতো কাজ করবার জন্য। ওই মেম সাহেব সিস্টার কি শুধু তোমাকেই হুকুম করেন? অশেষ আবার একটু হেসে বলে, আমরা 30-35 জন ছেলে মেয়ে আছি সিস্টারের কথা মতো কাজ করতে। তোমাদের দলে মেয়েরাও আছে? হ্যাঁ দিদি, 10-12টি মেয়ে আছে। ওরাও গুলি চালাতে জানে? হ্যাঁ জানে। মেয়েগুলোর ভয় করে না? বললাম না দিদি, আমরা হাসি মুখে ফাঁসিতে ঝুলতেও রাজি। আমরা কোনো কিছুই ভয় করি না। মেয়েগুলোর কি বিয়ে হয়েছে? না না, ওরা কোনোদিন সংসার করবে না। তোমরা 30-35 জন ছেলে মেয়ে কোথায় থাকো? মেয়েরা 2 জায়গায় থাকে, আর আমরা ছেলেরা 4-5 জায়গায় ছড়িয়ে থাকি। তোমরা এত ছড়িয়ে ছিটিয়ে থাকো কেন? সবাই যাতে একসঙ্গে বিপদে না পড়ি। বিপদ মানে? বিপদ তো একটাই, পুলিশের হাতে ধরা পড়া। ও। রাধা একটু চুপ করে থাকবার পরই বলে, তোমাদের খাওয়া পড়া চলে কি করে? সিস্টারই সব ব্যবস্থা করেন। তাছাড়া যে মাসিরা আমাদের রান্না বান্না করেন বা যারা আমাদের মাঝে মধ্যে সাহায্য করেন, তাদের জন্য সিস্টার কত কি করেন। সে তো অনেক টাকার ব্যাপার। হ্যাঁ, তা তো বটেই। তবে নানা জনে সিস্টারকে টাকা দেয় দেশের কাজ করবার জন্য। ভালো কথা। একটা কথা জিজ্ঞেস করতে ভুলে গেছি। কি কথা? রিভলভার গুলি কোথায় পেলে? অশেষ একটু হেসে বলে, সিস্টার আমাকে বলেছিলেন একটা বিশেষ মিষ্টির দোকানে দুপুরে 1-1:30টার সময় দই খেতে। ওখানেই হাত ধোবার সময় আমার ঝুলিতে রিভলভার দিয়ে দেয়। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ দিদি, সিস্টারের কাজকর্মের ধরন দেখে সত্যি আশ্চর্য হতে হয়। সিস্টারের তুলনা হয় না। ভারতে এমন সিস্টার আর পাওয়া যাবে না। সন্ধ্যের পর ডাক্তারবাবু অশেষের স্টিচের জায়গাটা দেখে রাধাকে বলেন, হ্যাঁ, শুকোতে শুরু করেছে, চিন্তার কিছু নেই। তবে ওই ট্যাবলেটটা যেন পুরো সপ্তাহ খায়। 7 দিনের দিন আমি সেলাই কাটব। ডাক্তারবাবু, আমি কাল বাড়ি যেতে পারি? রাধা বলে, ভাইয়া তুমি কালই। অশেষ হাতের ইশারায় ওকে থামিয়ে দেয়। ডাক্তারবাবু বলেন, হ্যাঁ যেতে পারো, তবে স্টিচ কাটবার আগের দিন পর্যন্ত ট্যাবলেট অবশ্যই খাবে। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই খাবো। তুমি আমার চেম্বারে এসো, আমি ওখানেই তোমার। না না ডাক্তারবাবু, আমি চেম্বারে যাব না। আপনি দয়া করে দিদির এখানেই আসবেন। আচ্ছা, তাই আসবো। ডাক্তারবাবু চলে যেতেই রাধা বলে, ভাইয়া তুমি কালই যাবে কেন? না দিদি, সিস্টার নিশ্চয়ই খুব দুশ্চিন্তায় আছেন, তার সঙ্গে দেখা করা খুবই দরকার। তাছাড়া বিমলার খবর জানবার জন্য আমিও খুব চিন্তায় আছি। তুমি চলে গেলে তো আর আসবে না। রাধার একটা হাত ধরে অশেষ বলে, তোমাকে যখন দিদি বলে ডেকেছি, আর আমার বিপদের দিনে তুমি যেভাবে আমাকে সাহায্য করেছো, তা কি আমি ভুলতে পারি? ও মুহূর্তের জন্য থেমে একটু হেসে বলে, আমি মাঝে মাঝেই তোমার কাছে আসব। সত্যি আসবে? হ্যাঁ দিদি, হ্যাঁ সত্যি আসব। দেখতে দেখতে গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে যায়। ইংরেজ শাসকদের
অত্যাচার যত বাড়ে বিপ্লবীরাও তত বেশি সক্রিয় হয়। মাত্র 3 মাসের মধ্যে 9 জন বিপ্লবীকে ফাঁসি দেওয়া হলো, আর 70 জন বিপ্লবীকে পাঠানো হলো দ্বীপান্তরে। ইউনাইটেড সার্ভিসেস ক্লাবে আনন্দে মেতে উঠল ইংরেজ ICS আর ইংরেজ পুলিশ অফিসাররা। পরদিন সকালে দুঃসংবাদ। গোয়ালন্দ ঘাটে স্টিমারের মধ্যে ঢাকার কুখ্যাত জেলাশাসক 2 জন বিপ্লবীর গুলিতে নিহত। স্টিমারের খালাসিদের হাতেই ধরা পড়ল রিভলভার সমেত নিখিল সেন। হইচইয়ের মধ্যে উধাও অন্য বিপ্লবী। 18 বছরের নিখিলকে আনা হলো কলকাতার লালবাজারে। গোয়েন্দা বিভাগের প্রধান উইলসন আর তার স্নেহভাজন 2 জন দারোগা শুরু করলেন জেরা। এই শুয়ারকা বাচ্চা, সত্যি করে বল, তোর সঙ্গে কে ছিল? দারোগা অবিনাশ সাঁতরা এইভাবে উদ্বোধন সঙ্গীত গাইলেন। নিখিল কোনো উত্তর দেয় না। শালা শুয়ারকা বাচ্চা, তুই কথা বলবি না? অবিনাশ এক লাথি মারে ওকে। নিখিল ছিটকে পড়ে। অবিনাশ সঙ্গে সঙ্গে ওর চুলের মুঠি ধরে মুখে ঘুষি মারতে নিখিলের মুখ দিয়ে দরদর করে রক্ত পড়তে শুরু করে। বল বল, তোর সঙ্গে কে ছিল? জানি না। হারামির বাচ্চা, তুই জানিস না? পাশে দাঁড়ানো কনস্টেবলের লাঠি দিয়ে অবিনাশ নির্বিকার ভাবে পেটাতে শুরু করে। তুই বলবি না তোর বাপ বলবে? লাঠি দিয়ে ওর মাথায় মারতেই নিখিল মাটিতে লুটিয়ে পড়ে। তখনও অবিনাশ ওকে লাঠি দিয়ে পেটাতে দ্বিধা করে না। উইলসন সাহেব বলেন, স্টপ। দারোগা মহাদেব পাকরাশি নিখিলের নাকের সামনে হাত রেখে দেখেন নিঃশ্বাস পড়ছে কিনা। তারপর হাত রাখেন বুকে। স্যার, আই থিঙ্ক হি ইজ ডেড। ইজ ইট? স্যার, আমার তো তাই মনে হয়। কল দ্য ডক্টর। লালবাজারের ডাক্তার জিয়াউদ্দিন ছুটে আসেন। খুব ভালো করে পরীক্ষা করে বলেন, সরি, হি ইজ রিয়েলি ডেড। কলকাতা থেকে 25-30 মাইল দূরে গভীর রাত্রে নির্জন গঙ্গার পাড়ে নিখিলকে দাহ করা হলেও লালবাজার থেকে প্রচার করা হলো। ডাক্তারি পরীক্ষা করানোর জন্য পিজি হাসপাতালে নিয়ে যাবার পথে নিখিল পালিয়ে যায়। ওকে ধরবার জন্য একদল গোয়েন্দাকে দায়িত্ব দেওয়া হয়েছে। 2 দিন পরে সিস্টার কয়েকজন ছেলেকে বলেন, খুবই দুঃখের কথা, কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান উইলসনের নির্দেশে অবিনাশ সাঁতরা বলে এক দারোগা লাঠি, ঘুষি আর লাঠি দিয়ে পিটিয়েই নিখিলের মতো কচি ছেলেটাকে খুন করেছে। আর ওই রাত্রে ডায়মন্ড হারবারের কাছে গঙ্গার ধারে ওকে পুড়িয়ে ফেলা হয়। অবিনাশকে কি তোমরা পুরস্কৃত করতে পারবে? 3-4 জন ছেলে একসঙ্গে বলে ওঠে, আপনার আশীর্বাদ আর অনুমতি পেলে নিশ্চয়ই পারবো। তাহলে বিমলা শৈলেন, তোমরা দুজনে এই কাজ করবে, আর অশেষ খগেন উইলসনকে পুরস্কৃত করবে। 2টো কাজই খুব জরুরি, কিন্তু অত্যন্ত সাবধানে কাজ করতে হবে। ছেলেরা নীরবে সিস্টারের কথা শোনে। আর হ্যাঁ, অবিনাশ রাত 10টার পর লালবাজার থেকে হেঁটেই হেয়ার স্ট্রিট থানার কোয়ার্টারে ফেরে। উইলসন ভোর 5টার পরে পার্ক স্ট্রিটের কোয়ার্টার থেকে বেরিয়েই ওই রাস্তাতেই মর্নিং ওয়াক করেন। সিস্টার একটু থেমে বলেন, ভালো কথা বিমল, এখন অমাবস্যা, অন্ধকারে যেন কোনো ভুল করো না। সিস্টার, আশা করি ভুল হবে না। সেই রাত্রে অবিনাশ আর পরের দিন ভোরে উইলসন বিপ্লবীদের হাতে মারা গেলেন। তোল পার হলো সরকারি মহল। তারপর সপ্তাহ 3 পর পুলিশের গুলিতে মারা যায় শৈলেন আর খগেন। দায়রা আদালতে ফাঁসির হুকুম হলো বিমল আর অশেষের। দেশবন্ধুর জন্যই হাইকোর্ট ফাঁসির হুকুম বাতিল করে 10 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে। অত্যাচারে আর অপুষ্টিতে বছর 5 জেল খাটার পরই যক্ষা রোগে বিমলের মৃত্যু হয় জেলখানাতেই। ইতিমধ্যে খবর আসে সিস্টার দার্জিলিংয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
গোয়েন্দা মাঝে মাঝে জেরা করবার সময় অকথ্য অত্যাচার করে অশেষকে। তার উপর আছে হাড় ভাঙা খাটুনি, বিনিময়ে আধপেটা অখাদ্য ভক্ষণ। তবু একদিন মুক্তি পাবার আশায় বসে থাকে অশেষ, কিন্তু ভেবে পায় না কোথায় যাবে, কোথায় থাকবে, কোথায় দুমুঠো অন্ন পাবে। তারপর 10 বছর অমানসিক খাটাখাটনির জন্য নীলা সাহেব পারিশ্রমিক হিসেবে 350 টাকা অশেষের হাতে তুলে দেন। যাও, ভালো থেকো। নীলখানার ফটক থেকে বেরোতেই রাধা ছুটে এসে ওকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, এ কি চেহারা হয়েছে? দিদি, কোথায় যাব? ভাইয়া, তোমাকে নিয়ে আমি কাশি যাব। শেষ হলো আজকের গল্প, নিমাই ভট্টাচার্যের লেখা ছোট গল্প ভাইয়া। অসাধারণ একটি ছোট গল্প। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। প্রত্যেকটি গল্প পড়বার পরে আপনাদের মতামতের অপেক্ষায় থাকি। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। রোজকারই মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি। আমার কবিতা পাঠ চ্যানেলে যারা নিয়মিত আমার পুরো গল্প পাঠ শুনছেন এবং নিয়মিত কমেন্ট করে আমাকে উৎসাহিত করছেন, তাদের জানাই আমার আন্তরিক ধন্যবাদ। যদি আমার গল্প নির্বাচন এবং পাঠ আপনাদের ভালো লাগে, অনুরোধ রইল একটি লাইক করবেন এবং যদি সম্ভব হয় গল্পটিকে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আর আপনারা যারা নতুন আছেন, যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থেকে নিয়মিত শুনতে থাকার। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শিগগির নতুন গল্প নিয়ে।